আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এসএসসি জীববিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ক্লাস করব এবং আজকের এই ক্লাসটা ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সকলের জন্য। এখানে এসএসসি লেখা দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার, আমরা তো এসএসসি পড়ি, আমরা তো নার্সিং এর জন্য, কিন্তু এই টপিকটা হচ্ছে মূলত এসএসসি জীববিজ্ঞান থেকে নেওয়া, সেজন্য এখানে এসএসসি জীববিজ্ঞান লেখা আছে। ওকে, এটা আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্যই ক্লাসটা নেওয়া হচ্ছে। তাহলে চলেন আমরা এখানে প্রথমে দেখে নিই যে আমাদের কি আছে। আমাদের এখানে প্রথমে বলেছে খাদ্য পুষ্টি ও পরিপাক, অর্থাৎ যেটা আমাদের আছে টপিকের নাম সেটাই। দেখেন কি বলতেছে যে উদ্ভিদের খনিজ পুষ্টি। পুষ্টি ঠিক আছে, এখন খনিজ পুষ্টিটা কি সেটা আমরা একটু দেখি। উদ্ভিদ তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে থাকে। তাহলে কোথা কোথা থেকে উপাদান নিচ্ছে? সেটা হচ্ছে বায়ু থেকে নিচ্ছে, মাটি থেকে নিচ্ছে এবং পানি থেকে নিচ্ছে, সকল জায়গা থেকে। তো পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে থাকে। তাহলে অধিকাংশ উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে বলেন তো আপনারা? উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে? অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে থাকে, এই জন্য এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। তাহলে আমরা মাটি থেকে আমরা যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ পেয়ে থাকে, সে সকল পুষ্টি উপাদানকে একত্রিত ভাবে বলা হচ্ছে খনিজ পুষ্টি উপাদান। তাহলে মাটি থেকে যে সকল পুষ্টি উপাদান পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? খনিজ পুষ্টি উপাদান। এবং উদ্ভিদের প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, তবে এই 60টি উপাদানের মধ্যে মাত্র 6টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এই 16টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। তাহলে বলেন তো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতটি? আমাদের উত্তর করতে হবে 16টি। অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতটি? 16টি। এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের আজকে স্লাইডে আপনারা বিভিন্ন জায়গায় লাল লাল লাইন দেখতে পারবেন। হ্যাঁ, যে লেখাগুলো লাল কালিতে আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো আমাদের কালো কালিতে আছে সেগুলো গুরুত্বপূর্ণ, তবে এখানে যেগুলো আমাদের লাল কালিতে পাবেন সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনারা স্লাইড বা পিডিএফটা পাওয়ার পরে এই লাল কালিগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এগুলো থেকে অ্যাডমিশন আসার সম্ভাবনা 99%। ওকে, তাহলে 16টি উপাদান রয়েছে। এখন উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণগুলো ভিত্তি করে দেখে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অত্যাবশ্যকীয় যে আমাদের পুষ্টি উপাদান, এগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান এবং আরেকটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। আচ্ছা, ম্যাক্রো কি? ম্যাক্রো মানে আমরা মনে রাখবো বেশি, আর মাইক্রো মানে কম। ম্যাক্রো মানে বেশি, তার মানে যে সকল পুষ্টি উপাদানগুলো আমাদের বেশি দরকার সেগুলো হচ্ছে আমাদের এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এবং যেগুলো একটু কম দরকার সেগুলো হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আমরা মনে রাখবো উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। পার্থক্য হচ্ছে হ্রস্বইতে। এবং আমরা এটাও মনে রাখবো যে ম্যাক্রো উপাদান হচ্ছে যেগুলো বেশি পরিমাণে গ্রহণ করতে হয় এবং মাইক্রো উপাদান হচ্ছে যেগুলো কম পরিমাণে। এবারে আমাদের চলে আসছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে সব সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোনগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং কোনগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট। অর্থাৎ আমাদের পুষ্টি উপাদানগুলোর নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপনি যদি আপনার নিজের নামও ভুলে যান তাও এগুলো ভোলা যাবে না। দেখেন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান বেশি পরিমাণে দরকার সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো উপাদান 10টি। তাহলে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কয়টি? 10টি। সেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ বা আয়রন বা ফেরাস। এখন এগুলো তো আমি তো বলে দিলাম, এগুলো আপনি মুখস্থ করবেন কিভাবে? মুখস্থ করার জন্য খুবই সুন্দর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে MGK ক্যাফে ফর নাইস চপস। কি বললাম? Mg, এটা কিন্তু আপনাকে ম্যাগনেসিয়াম পড়লে হবে না, এটা আপনাকে পড়তে হবে Mg, তারপর পড়তে হবে K। MGK ক্যাফে, আমরা যে ক্যাফে রেস্টুরেন্ট আছে না, সেই ক্যাফে ফর নাইস চপস। এবং মনে রাখবেন এই ফরে আসলে কোনো কিছু নাই, এটা এখানে মিলানোর জন্য দেওয়া হয়েছে। এই ছন্দটা যেন আপনার মনে থাকে সেই জন্য আমাদের এখানে ফর আমরা দিয়েছি। তাহলে দেখেন Mg তে কি হয় আপনারা সবাই বলেন তো? Mg তে হয় ম্যাগনেসিয়াম। কে তে কি হয় আমাদের? কে তে হয় হচ্ছে আমাদের পটাশিয়াম।
এরপরে সিএ, সিএ তে কি হয় ক্যালসিয়াম, এফ তে কি হয় ফেরাস বা লৌহ, এবং ফরেতে কিছু নাই নাইস, নাইসের এনে হচ্ছে আমাদের নাইট্রোজেন। এই আইসি এখানে কিন্তু কিছু নাই, নাইসে আমরা শুধুমাত্র এন নিব, তাহলে এনে হচ্ছে নাইট্রোজেন। এরপরে আমাদের চপস, শীতে কি শীতে হচ্ছে আমাদের কার্বন, এইচে আমাদের হাইড্রোজেন, ওতে আমাদের অক্সিজেন, পিতে আমাদের ফসফরাস, এসে আমাদের সালফার। তাহলে এই এমজিকে ক্যাফে ফর নাইস চপস এটা যদি আপনার মুখস্থ থাকে, আমি গ্যারান্টি দিলাম অ্যাডমিশন পরীক্ষাতে আপনি ডিপ্লোমা হন বিএসসি বা মিডওয়াইফারি একটা এমসিকিউ আপনার কনফার্ম, একটা এমসিকিউ কি আপনার কনফার্ম। এটা যদি এখন যদি আপনি এটা যদি মুখস্থ করে ফেলেন আমার সঙ্গে বলেন ম্যাক্রোনিউট্রিয়েন্ট এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এটা যদি আপনার মুখস্থ হয়ে যায় 1 মার্ক ডান। ওকে, এবারে আসেন আমরা মাইক্রোনিউট্রিয়েন্টে চলে যাব। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেগুলো কম পরিমাণে দরকার। কয়টা উপাদান রয়েছে? 6টা। ম্যাক্রো উপাদান 10টা, মাইক্রো উপাদান 6টা। এবার আমরা দেখি যে মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা, এবং আরেকটা হচ্ছে ম্যাঙ্গানিজ, মেলিবডিনাম, বোরন, তামা বা কপার, এবং আরেকটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এই 6টা এখন আপনাদের কাজ হলো যে এটা তো আমি তো লিখে দিয়েছি, এখন এই মাইক্রোনিউট্রিয়েন্ট এইটা মনে রাখার ছন্দ আপনারা নিজেরা তৈরি করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আমি এখানে যেটা লিখেছি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা মনে রাখতে তো মাত্র 6টা, এটা এমনি মুখস্থ করা যায়, বাট এটা মনে রাখার টেকনিক এটা আপনি বের করবেন ছন্দ, এটা আপনার জন্য হোমওয়ার্ক। বুঝতে পেরেছি? তাহলে আমি কয়েকবার বলছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট 6টি, সেগুলো হচ্ছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। ছন্দটা আপনি ইংরেজিতেও লিখতে পারেন বা বাংলাতে, যেভাবে আপনার জন্য সুবিধা হয় আপনি সেইভাবে কি করবেন ছন্দ তৈরি করবেন। ওকে, এমএসটি লাভানা এটা হচ্ছে সবার জন্য, ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবার জন্য একটাই টপিক, এবং সবার এই টপিকটা থেকে 4টা 5টা করে এমসিকিউ আসে প্রত্যেকের জন্য। আপনি যদি ডিপ্লোমা হয়ে থাকেন আপনার জন্য, বিএসসি হলে আপনার জন্য, মিডওয়াইফারি হলে আপনার জন্য এই আজকের ক্লাসটি। এবং এটা মনে করেন না যে এটা বায়োলজি, আমার তো 9এ ছিল কমার্স আর্টস, ইন্টারও কমার্স আর্টস, তাহলে ভাইয়া তো এটা বায়োলজি করেছে, তাহলে আমি তো ডিপ্লোমা, আমার মনে হয় এটা লাগবে না। একদম ভুল। আপনি যদি 9, 10 এবং এইচএসসি দুইটা যদি আপনার আর্টস বা কমার্স হয়ে থাকে, আপনি যদি ডিপ্লোমা মিডওয়াইফারি দেন, তাও আজকের এই ক্লাসটা আপনার লাগবে লাগবে লাগবেই। ঠিক আছে, এবং শুধু লাগবে না, 4টা থেকে 5টা এমসিকিউ আপনি কমন পেয়ে যাবেন। এরপরে আমরা চলে আসছি আমাদের নেক্সট পুষ্টি উপাদানের উৎস। এই সকল পুষ্টি উপাদানগুলো আসলে কোথা থেকে আসছে? আমরা শুরুতে বলেছিলাম মাটি থেকে গ্রহণ করে। তাহলে দেখেন উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন এবং অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে, এবং হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে গ্রহণ করে। অন্য সব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে। এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে। তাহলে মনে রাখবেন পুষ্টি উপাদানগুলো মাটিতে কি হিসেবে থাকে? লবণ। কিন্তু উদ্ভিদ এগুলো লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না। তাহলে উদ্ভিদ কি হিসেবে গ্রহণ করে? আয়ন হিসেবে। তাহলে মনে রাখবেন উদ্ভিদ মূলধনের সাহায্যে মাটি থেকে যে সকল পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে সেগুলো উদ্ভিদ আয়ন আকারে গ্রহণ করে। কি আকারে গ্রহণ করে বলেন তো আমাকে? আয়ন আকারে গ্রহণ করে। এবং আয়ন বলতে আমাদেরকে বোঝানো হয় প্লাস বা মাইনাস। যদি আমরা কোনো কিছু যদি এরকম যদি প্লাস বা মাইনাস আকারে যদি থাকে সেটাকে আমাদের বলা হয় হচ্ছে আয়ন আকারে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, পটাশিয়াম আয়ন, এইভাবে আমাদের আয়ন আকারে কি করে থাকে? লবণগুলোকে ভেঙে ভেঙে গ্রহণ করে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে। ঠিক আছে, এটা কোনো ম্যারাথন ক্লাস না, এটা হচ্ছে টপিক ওয়াইজ নার্সিং অ্যাডমিশনের জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে। ওকে, ভেরি গুড। এরপর আমরা এখানে এটা আমরা বুঝতে পারলাম যে আয়ন আকারে গ্রহণ করে, এতটুকু মনে রাখবেন। এরপর উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা, এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কি কি উপাদান কি কি কাজ করে থাকে। যেমন আমাদের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ পুষ্টি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখেন প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করবো? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ প্রথমে আমরা যে 10টা যে মুখস্থ করেছিলাম না ম্যাক্রো, যেগুলো বেশি পরিমাণে দরকার হয় সেগুলো নিয়ে আমরা এবার দেখবো। প্রথমে আমাদের চলে আসছে নাইট্রোজেন। নাইট্রোজেন নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে সাধারণ দৈহিক বৃদ্ধিতে। পরীক্ষাতে চলে আসতে পারে যে উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে কোন
উপাদানটি, কোন পুষ্টি উপাদানটি? আমাদেরকে উত্তর করতে হবে নাইট্রোজেন। এটা পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে, আমি তো একটা বিষয় বললাম, যেগুলো লাল সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কালো কালারে সেগুলোও ইম্পর্টেন্ট। অনেকে বলতে ভাই এটা কালো কালার, তাহলে কি এটাকে পড়বো না, এটা বাদ, শুধু লাল কালারটাকে পড়বো? তা না, কালো কালারটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কি বলতেছে, উদ্ভিদের সাধারণ বা স্বাভাবিক দৈহিক বৃদ্ধির জন্য, অর্থাৎ দেহ যে আমাদের বড় হবে, উদ্ভিদ যে বড় হবে, এই বড় হওয়ার জন্য নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। উদ্ভিদ যদি পানি না পায় তাহলে তো মারা যাবে, তাই কি করছে, কোষ কলায় আমাদের পানির পরিমাণ বৃদ্ধি করছে। ওকে, আচ্ছা, এরপরে নাইট্রোজেনের অভাব হলে, নাইট্রোজেন যদি অভাব হয়, আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো কিছুর অভাবজনিত রোগ একটু আপনারা মনে রাখবেন সবসময়। আপনারা বিজ্ঞান পড়েন, জীববিজ্ঞান পড়েন, সবসময় একটু মনে রাখবেন যে কোনো কিছুর অভাবজনিত কি ক্ষতি বা কি রোগ হয়, এটা আপনার মাস্ট বি মনে রাখতে হবে। তাহলে দেখেন যে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। ক্লোরোফিল সৃষ্টি হবে না, ক্লোরোফিল যদি সৃষ্টি না হয় তাহলে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারবে না, এতটুকু একটু মনে রাখবেন। এরপরে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হয়। খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে শ্বসন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং শক্তি নির্গমন হ্রাস পায়। তাহলে আমাদের এখান থেকে যে কি পয়েন্টটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। তাহলে এটা একটু মনে রাখবেন যে খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হয় কোনটির অভাবে? আমাদের পরীক্ষা দিয়েছে যে উদ্ভিদে খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হতে পারে কোন পুষ্টি উপাদানের জন্য। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের জন্য আমাদের কি হচ্ছে, ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হচ্ছে, এবং এই ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হওয়ার জন্য আমাদের এই খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো যে খাদ্য প্রস্তুত যদি বাধাপ্রাপ্ত হয় কিসের অভাবে হচ্ছে? নাইট্রোজেনের অভাবে। কিসের অভাবে হচ্ছে? নাইট্রোজেনের অভাবে। চলেন এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিসের? ক্লোরোফিল অণুর। এটা একটু মনে রাখতে হবে, ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্য করে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কিসে সাহায্য হচ্ছে? সালোক সংশ্লেষণে। তাহলে ম্যাগনেসিয়ামের অভাব হলে কি হবে? সালোক সংশ্লেষণ বিঘ্ন ঘটবে। ক্লিয়ার সবাই? ম্যাগনেসিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণ বিঘ্ন ঘটবে। এর অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত ব্যাহত হবে। তাহলে আপনার যদি বলা হয় যে সালোক সংশ্লেষণের ব্যাহত হয় কোন পুষ্টি উপাদানের অভাবে, পরীক্ষা এটা দিতেই পারে যে সালোক সংশ্লেষণে বিঘ্ন ঘটে বা সালোক সংশ্লেষণ ব্যাহত হয় কোন পুষ্টি উপাদানের জন্য। আমরা কি উত্তর করব? আমরা উত্তর করব ম্যাগনেসিয়াম। যদি বলা হয় উদ্ভিদের দৈহিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে কোন পুষ্টি উপাদানের অভাবে, আমরা উত্তর করব নাইট্রোজেন। প্রশ্নগুলো এইভাবে করে পরীক্ষাতে হবে। আমি শিওরলি বলতেছি যে পরীক্ষাতে এইভাবেই প্রশ্নগুলো হবে, সেহেতু আপনারা একটু নোট করে নেবেন অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এরপর আমাদের পটাশিয়াম। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম, মোস্ট ইম্পর্টেন্ট। পটাশিয়াম উদ্ভিদে পানি শোষণে সহায়তা করে। কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের অভাব হলে কি হবে? উদ্ভিদ আকার আকৃতিতে বড় হতে পারবে না, কারণ এর কোষ যে বিভাজন হবে, এর কোষ বিভাজিত হয়েই তো এটা আকারে তো বড় হবে, এর কোষ বিভাজনটা হতে পারবে না। এটি মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনেও সহায়তা করে। তাহলে উদ্ভিদে যদি ফল যদি সৃষ্টি না হয় বা ফুল যদি সৃষ্টি না হয় কিসের অভাবে? পটাশিয়ামের অভাবে। তাহলে আমাদের সেই উদ্ভিদে কি দিতে হবে? পটাশিয়াম। এরপরে ফসফরাস। মূল বর্ধনে যে মূল যে শিকড় যেটা রয়েছে সেটা আমাদের বৃদ্ধির জন্য বা বড় হওয়ার জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, অত্যন্ত প্রয়োজনীয়। ফসফরাস জীবকোষে ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি প্রভৃতির গাঠনিক উপাদান। তা আপনার পরীক্ষাতে এটা দিতে পারে যে এটিপি এর গাঠনিক উপাদান নিচের কোনটি? পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসবে যে এটিপি এর গাঠনিক উপাদান নিচের কোনটি? তার উত্তর করতে হবে কি? ফসফরাস। উত্তর কি করতে হবে? ফসফরাস। এটা পরীক্ষাতে একদম আসার মতো, পরীক্ষাতে কি একদম আসার মতো যে এটিপি এর গাঠনিক উপাদান কোনটি? ফসফরাস। এরপরে আমরা এখানে চলে আসলাম আয়রনের কাছে। আয়রন কি করতেছে? আয়রন সাইটোক্রোমের গাঠনিক উপাদান, কাজে বায়বীয় শ্বসনের উপর নির্ভরশীল। ক্লোরোফিল সৃষ্টিতেও আয়রনের ভূমিকা অপরিসীম। তাহলে আমাদের আয়রন কিসে কাজ করছে? ক্লোরোফিল সৃষ্টিতেও সহায়তা করছে। এরপরে আমরা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ। আমরা তখন দেখলাম ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এবার আমরা দেখবো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে কি রয়েছে? ম্যাঙ্গানিজ আছে। প্রথমে কি আছে? ম্যাঙ্গানিজ। ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ
প্রয়োজন। তাহলে ম্যাঙ্গানিজের কাজটা কি? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট গঠন। তাহলে ক্লোরোপ্লাস্ট গঠনের জন্য কোন পুষ্টি উপাদান অত্যাবশ্যকীয়? আমাদের উত্তর করতে হবে ম্যাঙ্গানিজ। ক্লোরোপ্লাস্টের গঠন এবং সংরক্ষণের জন্য ম্যাঙ্গানিজ দরকার। কি দরকার? ম্যাঙ্গানিজ দরকার। ঠিক আছে, ওকে। এরপর আমাদের চলে আসতে হচ্ছে কপার। কপারটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপর আমরা দেখি। টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন। এখানে আমাদের নির্দিষ্ট দুইটা উদ্ভিদ, কি কি? টমেটো, সূর্যমুখী। এবং শ্বসন প্রক্রিয়ার উপরও কপারের প্রভাব উল্লেখযোগ্য, তবে শ্বসন প্রক্রিয়ার উপরে একটু কম, হ্যাঁ, এর প্রভাবটা একটু কম। এরপর আমাদের বোরন। বোরনটা কি? উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। তাহলে বর্ধনশীল অঞ্চলের জন্য, অর্থাৎ যে শাখা প্রশাখা যেটা রয়েছে সেগুলো আমাদের বৃদ্ধির জন্য বোরনটা প্রয়োজন। চিনি পরিবহনেও বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। চিনি বলতে কি? আমাদের এখানে গ্লুকোজকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এই গ্লুকোজ পরিবহনে আমাদের কি সহায়তা করছে? বোরন। ওকে। এরপর আমাদের মলিবডেনাম কি? অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম আবশ্যক। আমি একটু আপনাকে বলি, এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মলিবডেনাম। তাহলে কি করতেছে? মলিবডেনাম আমাদের যে কাজটা করছে সেটা হচ্ছে অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম আবশ্যক। তাহলে আপনি এটা একটু প্রশ্নটা এইভাবে আসতে পারে যে নাইট্রোজেন সংবন্ধনে আমাদের কোন পুষ্টি উপাদান দায়ী বা কোন পুষ্টি উপাদান আবশ্যক? ঠিক আছে, নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোন পুষ্টি উপাদান আবশ্যক? উত্তর হবে মলিবডেনাম। কোন পুষ্টি উপাদান আবশ্যক? মলিবডেনাম। কি করছে আমাদের মলিবডেনাম? সেটা হচ্ছে আমাদের অণুজীবের সহায়তায় নাইট্রোজেন সংবন্ধন করছে। এরপরে ক্লোরিন। সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। কিসের? সুগার বিটের। ঠিক আছে, আগেরটা আমরা কি দেখলাম যে এর আগে হচ্ছে আমাদের কি এই মূলের বা কাণ্ডের বৃদ্ধির সহায়তা করছে, কিন্তু ক্লোরিনটা হচ্ছে স্পেসিফিক্যালি সুগার বিটের জন্য কাজ করে থাকে। তাহলে যেহেতু ক্লোরিনটা যদি স্পেসিফিক সুগার বিটের জন্য কাজ করছে, তাহলে আমরা এটা একটু এইভাবে মনে রাখবো যে ক্লোরিন সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য আমাদের দরকার। এরপর আমরা এখানে চলে আসছি পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। আমি একটু বলে রাখি যে এই অভাবজনিত লক্ষণ এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, বাট তারপরে আমরা একটু দেখে রাখবো। ঠিক আছে, মানে এই জায়গাটা থেকে বিগত বছরগুলোতে খুব বেশি প্রশ্ন আসেনি, হাতে সামান্য প্রশ্ন এসেছে। আপনাদের প্রশ্ন আসতেও পারে, নাও পারে, আমরা একটু কম গুরুত্ব দিয়ে দেখবো। সেটা হচ্ছে নাইট্রোজেনের অভাবে কি হয়, অভাবজনিত লক্ষণগুলো আমরা একটু দেখি। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিল এর আগে আমরা দেখে আসলাম ক্লোরোফিল সৃষ্টি হতে পারবে না। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। তাহলে আমাদের পাতার রং হলুদ হয়ে যায় কোনটির অভাবে? উত্তর হবে নাইট্রোজেন। তার নাইট্রোজেনের অভাবে আমাদের সবুজ পাতার রং কি হয়ে যাচ্ছে? হলুদ হয়ে যাচ্ছে। ওকে, পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। কি বলা হয়? ক্লোরোসিস। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের অভাবে আমাদের যে সবুজ পাতা যে হলুদ হয়ে যাচ্ছে এটাকে আমাদের বলা হয় ক্লোরোসিস। ওকে, এরপরে লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে। এগুলো তো মানে এগুলোর অভাবে হতেও পারে, কিন্তু হবে নাইট্রোজেনের অভাবে, মানে নাইট্রোজেনের অভাবে মাস্ট বি হবেই, কিন্তু লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তা এগুলো অভাবে হতে পারে। ঠিক আছে, কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন কমে যায়, তাই উদ্ভিদের বৃদ্ধিও কমে যায়। তার মানে এটা একটু মনে রাখবো যে নাইট্রোজেনের অভাবে কি হচ্ছে? উদ্ভিদের বৃদ্ধি কমে যাচ্ছে। নাইট্রোজেনের অভাবে কি হচ্ছে? উদ্ভিদের বৃদ্ধি কমে যাচ্ছে। এরপর আমাদের বলতেছে ফসফরাস। ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। তাহলে পাতা বেগুনি হয়ে যায় কিসের অভাবে? ফসফরাস। অবশ্যই মনে রাখতে হবে। এরপরে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খড়বাকার হয়ে যায়। এত কিছু আমাদের মনে রাখা দরকার। জাস্ট আমরা এখান থেকে মনে রাখবো বেগুনি কালার হয়ে যায় কিসের অভাবে? ফসফরাসের অভাবে। বা ফসফরাসের অভাবে পাতার রং কেমন হয়ে যায়? উত্তর করতে হবে বেগুনি হয়ে যায়। নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যায়। নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যায়, ফসফরাসের অভাবে বেগুনি হয়ে যায়। নাইট্রোজেনের অভাবে হলুদ, ফসফরাসের অভাবে বেগুনি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম। পটাশিয়াম হবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়। একটু মনে রাখতে হবে নাইট্রোজেনের অভাবে সম্পূর্ণ পাতাটা আমাদের হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু পটাশিয়ামের অভাবে শীর্ষ অর্থাৎ পাতার যেটা একদম এই দেখেন মাথার দিক যেটা রয়েছে, এই মাথার দিক এবং সাইডের যে কিনারা এই দিকটা আমাদের হলুদ হয়ে যায়।
ঠিক আছে, এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়, মানে পাতার জায়গাগুলো মারা যায়। ওকে, এরপরে কি বলতেছে যে বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে পাতার কিনারায় পুড়ে যাওয়ার মতো বাদামি রং দেখা যায়। তাহলে আমাদের পটাশিয়ামের এখানে এটাও মনে রাখতে হবে যে হলুদ হয়ে যায় এবং বাদামি রং দেখা দেয়, বাদামি রঙও দেখা দেয়। এটা একটু আপনারা ইন্ডিকেট করে নেবেন। হ্যাঁ, বাদামি রঙও দেখা যায়, হলুদ এবং বাদামি দেখা যায় আমাদের পটাশিয়ামে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের চলে আসছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কি হচ্ছে, কোষের সাইটোসোলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোক্রাইন রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়া অক্সিডোসিস আমাদের ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোক্রাইন রেটিকুলামের প্রোটিন ফসফোরাইলেশন প্রক্রিয়া বিপর্যস্ত হয়। তার মানে আমরা এখান থেকে মনে রাখবো আমাদের ক্যালসিয়ামের অভাব হলে জাস্ট এই ফসফোরাইলেশন প্রক্রিয়ায় আমাদের বাধাগ্রস্ত হয়। আমরা এটা একটু মনে রাখবো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ক্যালসিয়ামের অভাবে কি হচ্ছে, আমাদের ফসফোরাইলেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপরে ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদে বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। তাহলে মনে রাখতে হবে কাণ্ড শুকিয়ে গিয়ে উদ্ভিদ নেতিয়ে পড়ে কিসের অভাবে, এটা একটু মনে রাখবেন। কাণ্ড শুকিয়ে উদ্ভিদ নেতিয়ে পড়ে আমাদের ক্যালসিয়ামের অভাবে। কিসের অভাবে? ক্যালসিয়ামের অভাবে। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সটে হচ্ছে আমাদের রয়েছে ম্যাগনেসিয়াম। কি রয়েছে আমাদের? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হারও কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। এবং লৌহের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়, কাণ্ড দুর্বল এবং ছোট হয়। এখন আপনাদেরকে আমি একটা খুব মজার কথা বলবো, যেটা শুনে আপনারা পাগল হয়ে যাবেন। কথাটা কি? কথাটা হচ্ছে যে আমাদের এখানে যে সকল পুষ্টি উপাদান রয়েছে না, এগুলোর অভাবে যে ক্ষতিগুলো হয়ে থাকে সেগুলো প্রায় কাছাকাছি। একটা পুষ্টি উপাদানের জন্য যে ক্ষতিটা উদ্ভিদে হচ্ছে, আরেকটা পুষ্টি উপাদানের জন্য প্রায় একই রকম ক্ষতি হয়ে থাকে, একটার সঙ্গে আরেকটা প্রায় রিলেটেড। সেজন্য অ্যাডমিশনে এই জায়গাগুলো থেকে প্রশ্নটা একটু কম দেয়। আমি এখন আপনাকে যে অভাবজনিত যে লক্ষণগুলো দেখালাম, এই অভাবজনিত লক্ষণ থেকে প্রশ্নগুলো একটু কম দেয় এই জন্য, কারণ স্টুডেন্ট অনেক কনফিউজ হয়ে যাবে। ইনফ্যাক্ট একটা প্রশ্নেরই একাধিক উত্তর হয়ে থাকে এগুলো। ঠিক আছে, যেমন এখানে দেখবেন যে হলুদ বর্ণ ধারণ করে, অনেক কিছুর অভাবে, অনেক পুষ্টি উপাদানের অভাবে কিন্তু আমাদের পাতা হলুদ বর্ণ ধারণ করছে। তো এটা যদি পরীক্ষাতে দিয়ে দেয়, আমার মনে হয় 80 থেকে 90% স্টুডেন্টই এটা সঠিক উত্তর করতে পারবে না। সেজন্য অ্যাডমিশন এই জায়গাটা স্কিপ করা হয়। আমার কথা দ্বারা কি বুঝলেন? আমার কথা দ্বারা আমি এটাই বুঝতে চাইলাম, যেগুলো বেশি কনফিউশন টাইপের প্রশ্ন নার্সিং অ্যাডমিশন, এগুলো টিচাররা অ্যাভয়েড করে ট্রাই করে। তাই আপনিও যখন পড়বেন, এটা একটু মাথায় নিয়ে আপনি পড়বেন, যেগুলো একটু কনফিউশন টাইপ একটু আপনি স্কিপ করার চেষ্টা করবেন। আমি কি বললাম? যেগুলো প্রশ্ন উত্তর আপনার একটু কনফিউজ টাইপের, এগুলো আপনি স্কিপ করে যেগুলো একদম অ্যাকুরেট প্রশ্ন উত্তর, যে পরীক্ষাতে আসার মতো বা আসলে একটাই উত্তর বা সেটা অন্য কিছু থেকে ডিফাইন্ড করা যায়, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বললাম। আপনারা এই মেথডটা কাজে লাগালে আশা করা যায় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে সালফার দেওয়া আছে, বোরন দেওয়া আছে, এগুলো অভাবে কি হয় এটা আপনারা পড়ে নেবেন স্লাইড থেকে। এরপর আমরা চলে আসছি আমাদের খাদ্যের প্রধান উপাদান ও তার উৎস। এটা হচ্ছে উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমিষ, শর্করা এবং স্নেহ। আমিষ দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে, এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে অবশ্যই নোট করতে হবে। এরপরে দেখেন যে আমিষ কি করতেছে, দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে, এবং শর্করা আমাদের দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। শর্করা কি আমাদের যে ভাত যে আমরা খাই না, ভাত কি? ভাত হচ্ছে আমাদের শর্করা। তাহলে শর্করাটা আমাদের কি করতেছে? দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে।
এরপরে স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। কি করছে আমাদের আমিষ? খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বৃদ্ধি সাধন ক্ষয় পূরণ করে থাকে, দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে থাকে, মানে বৃদ্ধিতে সহায়তা করে এবং দেহে যদি কোনো ক্ষয় যদি হয় মানে হাড় এসে সেগুলো আমাদের কি করছে? ঠিক করে দিচ্ছে। শর্করা কি করছে? আমাদের যে দেহে যে কাজ করে যে শক্তি সেটা আমাদেরকে দিচ্ছে। সেই জন্যই হচ্ছে আমরা বাঙালি, ঠিক আছে? সেই জন্য আমরা 3 বেলা 2 বেলা করে আমরা কি ভাত খাই, কারণ বাঙালিকে অনেক বেশি পরিশ্রম করে, তাই না? তো সেই পরিশ্রমের জন্য আমাদের শর্করা দরকার। এরপর স্নেহ এবং চর্বি জাতীয় কি করতেছে? তাপ এবং শক্তি উৎপাদনে সহায়তা করতেছে। ওকে, তাহলে দেখেন দেহের শক্তি উৎপাদন, স্নেহ কিন্তু তাপ এবং শক্তি উৎপাদন, এটা একটু মনে রাখবেন। সো পরীক্ষা যদি এভাবে আসে যে দেহের শক্তি উৎপাদনে, তখন উত্তর করবেন শর্করা, এটা একটু মাথায় রাখবেন। প্রশ্ন যদি বলে যে শক্তি উৎপাদনে সহায়তা করে, উত্তর হবে শর্করা। আর যদি হয় তাপ এবং শক্তি উৎপাদনে বা শুরু যদি থাকে তাপ উৎপাদনে, তাহলে আমরা উত্তর করব হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয়। এরপরে 3 ধরনের উপাদান দেহের জন্য প্রয়োজন। আরেকটা সেটা হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি। ভিটামিন কি করতেছে? রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা জাগায়। তার রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় কোনটি? ভিটামিন বা খাদ্যপ্রাণ। এরপরে খনিজ লবণ কি করতেছে? বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণে সহায়তা করে কোন পুষ্টি উপাদান? খনিজ লবণ। এরপরে পানি ও তাপের সমতা রক্ষা করে কে? পানি। পানি পানি এবং তাপের সমতা রক্ষা করে। এতক্ষণ আমরা দেখলাম উদ্ভিদের পুষ্টি উপাদান, এখন আমরা এগুলো দেখছি হচ্ছে মানুষের পুষ্টি উপাদান, অর্থাৎ মানুষের যেগুলো দরকার। এরপর আমাদের আরেকটা এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ, যেটাকে আমরা বলে থাকি। তাহলে আমাদের এখানে রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদন্ত্র থেকে আমাদের মল নিঃশোষণে সহায়তা করে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে কি করতেছে? রাফেজ পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে খাদ্যে যে প্রধান উপাদান, এগুলো আপনাদের হলো কিনা আমাকে একটু জানান। জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখবেন? আমিষ বৃদ্ধি সাধন ক্ষয় পূরণ শেষ, শর্করা শক্তি উৎপাদন শেষ, স্নেহ বা চর্বি তাপ এবং শক্তি উৎপাদন শেষ, খাদ্যপ্রাণ বা ভিটামিন রোগ প্রতিরোধে শক্তি বাড়ায় শেষ, এরপরে খনিজ লবণ জৈবিক কাজে অংশ নেয় শেষ, পানি কি করতে? দেহের তাপমাত্রার সমতা রাখছে শেষ। তাহলে এরপর আমরা চলে আসছি হচ্ছে আমিষের কাছে। আমিষ কি করতেছে? আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি, এটা আমাদের একটু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, আমিষকে কিন্তু আমাদের প্রোটিন বলা হয়। অনেক সময় স্টুডেন্টরা মনে করে যে আমিষ আলাদা প্রোটিন আলাদা, ঠিক আছে? ওকে, তাহলে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। তাহলে আমাদের কি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলো মনে রাখবেন। আমিষে শতকরা 16 নাইট্রোজেন থাকে, এটা একটু মনে রাখতে হবে। এবং আমিষে সামান্য পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রনও থাকে, এটা আমাদের না মনে রাখলেও চলবে। মূলত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন বা আমিষ তৈরি, এটা আমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে কিসের সমন্বয়ে প্রোটিন বা আমিষ তৈরি, তা আমাদের উত্তর করতে হবে অ্যামাইনো অ্যাসিড। আমাদের কি উত্তর করতে হবে? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন বা আমিষ তৈরি হয়। কিসের সমন্বয়ে? অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে। এটা কি আপনাদের মনে থাকবে? কিসের সমন্বয়ে? অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে। এরপরে আমিষের উৎস কি কি? মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এগুলো আমাদের অতটা খুব বেশি মনে না রাখলেও চলবে, ঠিক আছে? মনে রাখার দরকার নেই। এরপর উৎস অনুযায়ী আমিষ 2 ধরনের, একটা হচ্ছে প্রাণীজ আমিষ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। দেখেন প্রাণীজ আমিষ কি? মাছ, মাংস অর্থাৎ যেগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এরপর আমাদের উদ্ভিজ্জ আমিষ, ডাল, চীনাবাদাম, শিমের বিচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ। আমরা আমিষ বলতে সবসময় মনে করি যে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হয়তো আমিষ, ঠিক আছে? এবং আমরা এই ধরনের যে ডাল, চীনাবাদাম, তারপরে শিমের বিচি বা শাকসবজি, এগুলোকে আমরা অনেক সময় নিরামিষ বলে থাকি। আমরা কি বলে থাকি? এগুলোকে নিরামিষ, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবেন যে ডাল, চীনাবাদাম, শিমের বিচি এগুলো হচ্ছে আমিষ এবং এগুলোকে বলা হয় হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। এরপরে আমরা এখানে চলে আসবো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটের কাছে। শর্করা জাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি জুগিয়ে থাকে। শর্করার মৌলিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। ফলের রসে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদিতে শ্বেতসার ইত্যাদি শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায়।
এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে আমরা ফলের রসে পাচ্ছি গ্লুকোজ, দুধে পাচ্ছি আমরা ল্যাকটোজ, গম, আলু এবং চালে আমরা পাচ্ছি শ্বেতসার বা স্টার্চ। তাহলে শ্বেতসার বা স্টার্চের মানে হচ্ছে সোর্স কোনটা বা কোথা থেকে এগুলো আমরা পেয়ে থাকি? স্টার্চ বা শ্বেতসার, এটা সোর্স হচ্ছে গম, আলু, চাল। গম, আলু, চাল হচ্ছে আমাদের শ্বেতসার বা স্টার্চের সোর্স। এরপরে ইত্যাদি শর্করা জাতীয় খাদ্য বিভিন্ন রূপ। ঠিক আছে, গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। এটা কি? যে একটি মনোমার বিশিষ্ট শর্করা, দুইটি মনোমার বিশিষ্ট শর্করা, বহু মনোমার বিশিষ্ট শর্করা। এখন এক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে এখানে যে আমাদের গঠন যেটা দেওয়া আছে, এই গঠনটা আপনাদের না পড়লেও হবে। তাহলে কোনটা পড়তে হবে? এর উদাহরণটা একটু আপনাদেরকে পড়তে হবে। যে এক শর্করার উদাহরণ হচ্ছে আমাদের গ্লুকোজ, দ্বি শর্করা হচ্ছে সুক্রোজ এবং ল্যাকটোজ, এবং বহু শর্করা হচ্ছে আমাদের শ্বেতসার বা গ্লাইকোজেন। এবং এগুলো আমরা উৎসটা একটু মনে রাখবো। আমাদের গ্লুকোজ পাচ্ছি মধু এবং ফলের রসে, সুক্রোজ এবং ল্যাকটোজ পাচ্ছি চিনি এবং দুধে, শ্বেতসার এবং গ্লাইকোজেন আমরা পাচ্ছি চাল, আটা, আলু, সবুজ শাকসবজি ইত্যাদি। তাহলে আমরা শর্করার যে শ্রেণী বিভাগ, এখান থেকে আমরা কোনগুলো পড়ব? সেটা হচ্ছে এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা, এগুলোর উদাহরণ এবং উৎস। উৎসটাও যদি আপনি মনে করেন যে আমি বাদ দিব, তাও দিতে পারেন, তবে আপনার উদাহরণটা মাস্ট বি লাগবেই। যে এক শর্করা গ্লুকোজ, দ্বি শর্করা সুক্রোজ, বহু শর্করা শ্বেতসার, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, ওকে। এরপরে স্নেহ জাতীয় খাদ্য কি করতেছে? যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে এই তৈরি উপাদানটি মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা। তাহলে এটার মুখ্য উপাদান কি? তাপ উৎপাদন করা। তাহলে তাপ উৎপাদন করা কার প্রধান কাজ? স্নেহ জাতীয় খাদ্যের প্রধান কাজ। ঠিক আছে, এই উপাদানটি পাকস্থলীতে অনেকক্ষণ থাকে, তাই তখন ক্ষুধা লাগে না। দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে, তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, মাংসপেশি চর্বি জমা থাকে। দেহের সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। তাহলে এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। ওকে, এরপর আমরা চলে আসছি হচ্ছে উৎস অনুযায়ী। স্নেহ আমাদের দুই রকম, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস কি? সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী, ভুট্টার তেল, এগুলো। এবং প্রাণীজ উৎস হচ্ছে যে চর্বি, ঘি, ডালডা, এগুলোতে আমরা পেয়ে থাকি। এরপরে স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়। এটা আমরা এটা সবাই জানি, তারপর এটা আপনি একটু মুখস্থ করে নেবেন যে স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়, মানে এটা পানির সঙ্গে কি মিশে না। আমরা কথাই বলি না যে তেল এবং পানি কখনো এক হয় না, এটা হচ্ছে মূল কারণ। এরপর পানির চেয়ে হালকা, তেল পানিতে ভাসে, কারণ তেল হচ্ছে পানির চেয়ে হালকা। ঠিক আছে, এবং একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়ে থাকে। কত গ্রাম? 50 থেকে 60 গ্রাম। আচ্ছা, তাহলে এরপর আমরা এখানে চলে আসছি হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন। ভিটামিন এখানে কি করতেছে? যে দেহে যকৃতে ভিটামিন সঞ্চিত থাকে। দেহের কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? এটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেহের কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? যকৃতে। দেহের কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? যকৃতে। ভিটামিনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়: চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিনের এটা পরীক্ষাতে গ্যারান্টি সহকারে আসবে। 4-5টা প্রশ্নের ভিতর একটা প্রশ্ন থাকবে এই ভিটামিন থেকে। দেখেন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি? সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আপনারা মনে রাখবেন যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে অ্যাডেক, ADEK, অ্যাডেক। ঠিক আছে, তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? অ্যাডেক। এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন যেগুলো, সেগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। পানিতে কি? পানিতে হচ্ছে এগুলো অদ্রবণীয়। মানে যেগুলো চর্বিতে দ্রবণীয় সেগুলো পানিতে দ্রবণীয় হবে না। তাহলে ভিটামিন এ কি? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদি। এর আগে আমি বলেছিলাম না, মনে না রাখলেও চলবে উদাহরণ, কিন্তু এগুলো মনে রাখতেই হবে। ভিটামিন এ আমরা কিসে কিসে পাচ্ছি? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি। এখন কথা হলো, একটু মনোযোগ দিতে হবে সবাইকে, একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভিটামিন এ আমাদের দুধে থাকে, ভিটামিন ডি ও আমাদের দুধে থাকে। ভিটামিন এ ও আমাদের দুধ, ভিটামিন ডি ও দুধ, এটা বাদ। দুধ আমাদের বাদ। ডিম, এখানেও ডিম আছে, ভিটামিন এ, ভিটামিন ডি তো আমাদের আছে ডিম, বাদ। আমরা মনে না রাখলে চলবে, কারণ আমি একটু আগেও বললাম যেগুলো কনফিউজ বা যেগুলো কমন
সেগুলো বাদ দিয়ে যেগুলো এক্সেপশনাল উদাহরণ সেগুলো আপনাকে পড়তে হবে। যেমন সাপোজ এখানে আছে আম, এখানে কোথাও কি আম কি আছে? এখানে আছে কাঁঠাল, ভিটামিন এ, ভিটামিন ডি থেকে আমাদের কাঁঠাল কি আছে? নাই। এগুলো পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? এই দুধ, ডিম এগুলো না মনে রাখলেও চলবে। তাহলে ভিটামিন এ কোনগুলো মুখস্থ করে ফেলেন, আমার সঙ্গে সঙ্গে একটু মুখস্থ করেন আপনি, আমার সঙ্গে সঙ্গে বলেন। ভিটামিন এ পাওয়া যায় দুধে, মাখনে, কিসে? চর্বিতে, ডিমে, গাজরে, আমে, কাঁঠালে, রঙিন শাকসবজিতে এবং মলা ঢালা মাছে। তাহলে আরেকবার বলেন, ভিটামিন এ কিসে কিসে পাওয়া যায়? কাঁঠালে পাওয়া যায়, আমে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়, দুধে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, শাকসবজিতে পাওয়া যায়। কেমন শাকসবজি? রঙিন শাকসবজি, অর্থাৎ লাল শাক, সবুজ শাক, পালং শাক, যে ধরনের আমাদের যে রঙিন যে সকল শাকসবজিগুলো রয়েছে সেগুলোতে আমাদের ভিটামিন এ পাওয়া যায়। তাহলে দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি কি পাওয়া যায়? ভিটামিন এ। শেষ। ভিটামিন ডি, কলিজা বা যকৃৎ, কলিজা বা যকৃৎ, ভিটামিন ডি পরীক্ষায় চলে আসতে পারে যে যকৃতে নিচের কোন ভিটামিনটি রয়েছে, আপনি উত্তর করবেন ভিটামিন ডি, যকৃতে ভিটামিন ডি। এরপরে দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদি। তবে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে কলিজা বা যকৃৎ, এটা পরীক্ষাতে একদম আসার মতো, ঠিক আছে? যে যকৃতে ভিটামিন ডি পাওয়া যায়। শেষ। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে করে পড়বেন। ওকে, এরপরে দেখেন যে ভিটামিন ই এবং কে একটু কম গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত সব খাবার থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায়। এরপর আসেন পানিতে দ্রবণীয় ভিটামিন, বা কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়, কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়। ঠিক আছে, দেখেন ভিটামিন বি, ইস্ট, ঢেকি ছাটা চাল, জাপাই ভাঙা আটা বা লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর, প্রাণী স্নেহ পদার্থ, ফুলকপি, চীনাবাদাম, শিমের বিচি, কলিজা বা যকৃৎ, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাংস, সুশাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। তাহলে এখানে দেখেন ভিটামিন বি তে আমাদের, এই ভিটামিন বি তে আমরা কি দেখলাম? কলিজা বা যকৃৎ দেখলাম। আবার এখানেও দেখেন ভিটামিন বি তে আমাদের হচ্ছে কলিজা বা যকৃৎ। তাহলে কলিজা বা যকৃৎ যদি আসে পরীক্ষাতে, তাহলে আপনাকে দেখতে হবে অপশনে কি আছে, ভিটামিন বি আছে নাকি ভিটামিন বি আছে। তবে দুইটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম, দুইটাই আসার মানে যখন আপনাকে বললো যে যকৃতের নিচে কোন ভিটামিনটি রয়েছে, ভিটামিন বি আবার আরেকটা দ্বারা ভিটামিন বি, ঠিক আছে? তাহলে এই দুইটার ভিতরে যেমন একটাই থাকার সম্ভাবনা অনেক বেশি, দুইটাই থাকার সম্ভাবনা কি? কম, ঠিক আছে? ওকে, পরীক্ষা এইভাবে চলে আসতে পারে যে চর্বিতে দ্রবণীয় নিচের কোন ভিটামিনটি যকৃতে পাওয়া যায়। একটু খেয়াল করে দেখেন আমাদের কি বলছে, চর্বিতে দ্রবণীয় কোন ভিটামিনটি আমাদের যকৃতে পাওয়া যায়। অপশনে আছে আমাদের ভিটামিন ডি, আর একটা অপশন আছে ভিটামিন বি। এখন আপনি কোনটা উত্তর করবেন আমাকে বলেন। যদি আমাদের চর্বিতে দ্রবণীয় বলে দেয় তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল ভিটামিন ডি। আর যদি বলা হয় যে চর্বিতে অদ্রবণীয়, চর্বিতে অদ্রবণীয় কোন ভিটামিন, তখন কিন্তু আপনার আবার এই ভিটামিন বি উত্তর করতে হবে। কারণ চর্বিতে অদ্রবণীয় মানেই হচ্ছে সেটা পানিতে দ্রবণীয়। আই থিঙ্ক এটা নিয়ে আমরা কথা বলতে হবে না। এরপরে ভিটামিন সি, টক স্বাদযুক্ত, যেমন পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি ইত্যাদি তাজা শাকসবজি থেকে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে আমরা একটু মনে রাখবো যেগুলো টক জাতীয় এবং যেগুলো আমাদের তাজা শাকসবজি, এই ধরনের এক্সাম্পল থেকে ভিটামিন সি পাওয়া যায় এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনাদেরকে দিয়ে দিতে পারে যে বাঁধাকপিতে নিচে কোন ভিটামিনটি রয়েছে, বা খুব বেশি পরিমাণে আসে টমেটোতে কোন ভিটামিনটি রয়েছে, ভিটামিন সি। বা পরীক্ষাতে এরকম দিয়ে দিতে পারে কাঁচামরিচ। বিগত সব কয়টা বছরে আনারস, টমেটো, বাঁধাকপি, আমড়া, কমলা এসেছে, আপনাদের কাঁচামরিচ আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আপনাদের পরীক্ষাটা দিতেই পারে যে কাঁচামরিচের নিচে কোন ভিটামিনটি রয়েছে, উত্তর করতে হবে ভিটামিন সি। কারণ স্টুডেন্টরা বেশিরভাগ সময় মনে করে যে টক স্বাদযুক্ত, কাঁচামরিচ তো ঝাল হয়, তাহলে এখানে মনে হয় অন্য কোনো উত্তর হবে। কিন্তু এটা একটু মাথায় রাখবেন আপনাদের আসার মতো, সেটা হচ্ছে কাঁচামরিচে ভিটামিন সি পাওয়া যায়। দেন এরপর আমরা চলে আসছি হচ্ছে খনিজ লবণ কি করতেছে। খনিজ লবণ দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণে সহায়তা করতেছে এবং স্নায়ু উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা, অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করা আমাদের খনিজ লবণের কাজ। ঠিক আছে, কোথায় কোথায় খনিজ লবণ পাওয়া যায় এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এতগুলো আমাদের মনে না রাখলেও চলবে। এবং আমরা এখানে একটু মনে রাখবো যে আয়োডিনের উৎস হলো সামুদ্রিক উদ্ভিদ, মাছ, মাংস এবং শ্যাওলা। তাহলে আমাদের শ্যাওলাতে আয়োডিন পাওয়া যায়, এতটুকু একটু ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে আয়োডিনের উৎস হলো সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস এবং শ্যাওলা।
তাহলে এরপর আমরা চলে আসছি পানিতে। পানি এখানে আমাদের কি করতেছে, যে 3 ভাগে ভাগ করে, দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন। খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। পানির কাজগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেহ গঠন করতেছে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করছে, মানে দেহের ভিতরে যে কার্যাবলী যেগুলো রয়েছে সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে এবং দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন করে দিচ্ছে। যেমন এই যে আমি যে ক্লাস নিতেছি, ঘেমে যাই, এই ঘেমে যাওয়ার ফলে আমাদের কি হয়, ঘামগুলো কি বেরিয়ে যায় না শরীর থেকে, তাহলে এটা কি করতেছে, পানি। তারপরে দেহ গঠনে কিভাবে সহায়তা করতেছে, যে গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 50 থেকে 60% 65% পানি পান করা প্রয়োজন। তাহলে আপনাদের পরীক্ষাতে 50 থেকে 65 দিতে পারে, 50 থেকে 60ও দিতে পারে, যেটা দেওয়া থাকবে সেটা আপনাদের জন্য সঠিক উত্তর। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজন, মানে তার যত ওজন, তার থেকে 50 থেকে 65% পানি। কত পার্সেন্ট পানি? 50 থেকে 65% পানি। ভাইয়া এত কিছু শুনে মনে রাখবো কিভাবে? ক্লাস শেষে পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। সেই পিডিএফটা আপনাকে 3-4 ঘন্টা ধরে মুখস্থ করতে হবে এবং নোট করে ইজি করে নিতে হবে। আমার কথাগুলো আপনি শুনেন, কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, সেটা একটু মনে রাখবেন। যেগুলো স্কিপ আমি করতে বলছি বা যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আপনি বাদ দিবেন, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনি মুখস্থ করবেন খাতায় নোট করে করে। এবং আপনি পড়ার সময়, অর্থাৎ বাসাতে আপনি যে পড়বেন এই টপিকটা, পিডিএফটা, আপনি যখন যেটা প্রবলেম পাবেন স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার কাছ থেকে সলভ করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রসেস। শুধু ক্লাস করে থেকে গেলে আপনার কোনো কাজে আসবে না। ক্লাস করা মানে এটা দেখা গেল একটা এমনি ভিডিও দেখা। তারপর আপনি কি করতে হবে, পিডিএফ একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, দেখতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ কি করতেছে, যে পানির জন্য দেহে রক্ত সঞ্চালন সম্ভব, রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছে থাকে। এগুলো আপনি একটু দেখবেন। এরপর প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 2 লিটার পানি পান করা প্রয়োজন। তাহলে দেখেন এখানে আমাদের কি বলতেছে, দৈনিক 2 লিটার পানি পান করা প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন মিনিমাম 2 থেকে 3 লিটার পানি পান করার জন্য। ঠিক আছে? ওকে। এরপরে খাদ্য রস বা রাফেজ আমাদের এখানে বলছে, মনে রাখতে হবে এটি একটি জটিল শর্করা। রাফেজ হচ্ছে একটি জটিল শর্করা। ঠিক আছে? এবং শস্য দানার বাহিরের যে আবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাটা, মূল, পাতায় আমাদের এই আঁশ বা রাফেজ থাকছে এবং এটি হচ্ছে একটি জটিল শর্করা। তাহলে রাফেজ হচ্ছে এক ধরনের শর্করা এবং এটি হচ্ছে আমাদের জটিল শর্করা। ঠিক আছে? ওকে। এবং মনে রাখতে হবে স্থূলতা হ্রাস, অর্থাৎ মানুষ যে মোটা হয়ে যায় সেটা কমায়। তারপর হচ্ছে ক্ষুধা প্রবণতা, তারপরে চর্বি জমার প্রবণতা হ্রাস করে, মানে ক্ষুধা যে খুব বেশি লাগে, ক্ষুধার লাগার পরিমাণটা কমায় দিবে। ঠিক আছে? এবং চর্বি জমার প্রবণতা, মানে চর্বি যে জমবে সেটা কমিয়ে দিবে আমাদের এই রাফেজ। তাহলে রাফেজের যে কাজ বা এটা যে গুরুত্ব সেটা বুঝতে পেরেছেন। গুরুত্বটা হচ্ছে যে স্থূলতা হ্রাস করবে, মানে মোটা হয়ে যাওয়া থেকে কমাবে, তারপরে ক্ষুধা কমাবে, কারণ আপনার ক্ষুধা লাগলে তো আপনি বেশি বেশি খাবেন, খাইলেই তো আপনি এরকম মোটা হয়ে যাবেন, তাই না? তো সেটা আপনার কমাবে কে? রাফেজ। সেটা আপনার কি কমবে? রাফেজ। এই আদর্শ খাদ্য পিরামিড থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা আমরা এতদূর পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।